আজকের আলোচনার বিষয় কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র। 2026 সালের এপ্রিল মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মূল অধিপতি হল বুধ এবং রাশির অধিপতি চন্দ্র। এই মাসে আমরা বুধকে কুম্ভ থেকে মীন এবং তারপর সব শেষে কিছু সময়ের জন্য মেষে দেখতে পাবো। অধিকাংশ সময় এই বুধ মীনে থাকছে, কিন্তু মীন এই বুধের নিঃস্ব ঘর, এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা শুরুর দিকে রাহু এবং বুধকে পেয়ে যাচ্ছি, সাথে থাকছে মঙ্গল। ফলে বুদ্ধিবৃত্তিক বিষয় নিয়ে আপনাকে একটু ঝামেলায় পড়তে হবে। কর্কটের সাথে বুধের অবস্থান অষ্টমস্ত ঘর, অর্থাৎ অষ্টম ঘর একটি, এটা হচ্ছে নেগেটিভ ঘর। আপনারা ইতিমধ্যে জানেন যে সবচেয়ে দ্রুতগামী গ্রহ হচ্ছে চন্দ্র এবং এরপরেই আছে বুধ। তো মানসিকভাবে আপনারা খুবই সৃজনশীল কিন্তু অস্থির চিত্ত। এই কারণে আপনাদের এই গ্রহ অবস্থান অষ্টমস্ত হওয়ার কারণে ইনস্ট্যান্ট আপনারা নানা রকমের বিপদ আপদে পড়তে পারেন, নানা রকমের নেগেটিভিটি আপনাদের মধ্যে কাজ করবে, আবার সেই পরিস্থিতি থেকে আবার বেরও হয়ে যাবেন। কিন্তু সতর্কতার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, যেহেতু এই যাত্রা শুরু হচ্ছে বদ তারা থেকে, অর্থাৎ রাহু যে নক্ষত্রে থাকছে বদ তারাই, সেই কারণে এখান থেকে বুধের যাত্রা আপনাদের জন্য নেতিবাচক। ফলে জীবনের ঝুঁকি রয়েছে। আমি আজকেই একটা নিউজ দেখলাম, আমাদের ফেরিঘাটে, দৌলতদিয়া ফেরিঘাটে হচ্ছে বাস ধরেই জলের তলে চলে গিয়েছে। একজন বা দুইজন বাসের জানালা থেকে বের হতে পেরেছে, তিনজন মনে হয় বের হতে পেরেছে, তার ভিতরে একজন মনে হয় জীবিত ছিল, এরকম কিছু। আর বাসের যাত্রীদের আর কোনো খোঁজ নেই, বাসেরও খোঁজ নেই, বাস নাকি তলে চলে গিয়েছে। তাহলে বুঝুন একটা বাসে কত যাত্রী আছে। সবাই মৃত এরকমই ধরা হচ্ছে, কারণ অনেকক্ষণ ধরে তাদের উদ্ধার করা যায়নি এখনো পর্যন্ত। তাহলে বুঝুন অবস্থা, বাস ধরেই সব মারা গিয়েছে। তাহলে পরিস্থিতি এর চেয়ে আর কি খারাপ হতে পারে বলেন? তো এই হচ্ছে মার্চ, আমি যখন কথা বলছি তখন মার্চ মাসের 25 তারিখ আমি যখন কথা বলছি এই ঘটনার কথা। তো মার্চ মাসের 25 তারিখ, অর্থাৎ আমি তো এখন কথা বলছি এপ্রিলের রাশিফল নিয়ে, কিন্তু মার্চের রাশিফলে আপনারা দেখবেন আপনাদের সম্পর্কে যদি আমি কোনো তথ্য দিয়ে থাকি, নিশ্চয় আমি বেশি ভালো কথা বলিনি। আপনাদের এটা বুঝতে হবে যে মার্চ মাসটা ভালো কোনো মাস ছিল না, একইভাবে এপ্রিল মাসটাও অতটা ভালো মাস না। হ্যাঁ, আপনার জীবনটা ফেব্রুয়ারি মার্চের দিকে বেশ ঘটনাবহুল ছিল, বিবাহের বিষয়ে বেশ কথাবার্তা চলছিল, এগুলো হচ্ছিল। কিন্তু তারপরও বুধ যদি পাপ গ্রহ দ্বারা প্রভাবিত থাকে, তাহলে বুদ্ধি ভ্রষ্টতার লক্ষণ দেখা দেয়। ফলে দেখা যাবে এই এপ্রিল মাসে আপনি বুদ্ধিবৃত্তিক দিক থেকে অনেক পিছিয়ে থাকবেন। হ্যাঁ, আপনি অ্যানালিটিক্যাল বিষয় ভালো করতে পারেন, যেমন কিছু কাজ থাকে যেগুলো নষ্ট জিনিসকে সারিয়ে তুলতে পারে, এরকম কিছু যোগ্যতা নিয়ে কেউ আছেন আপনাদের মধ্যে, সেই ক্ষেত্রটা আবার ভালো। যেমন সার্জারি বা ডাক্তারি পেশা, বা আপনি যদি আইন সংক্রান্ত বিষয়ে থাকেন, যে হচ্ছে খুন করেছে এরকম দোষারোপে আছে, তাকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করা, বা কোনো নষ্ট যন্ত্রপাতি সেটা ঠিক করা, এরকম কিছু যে সমস্ত বিষয় হাতছাড়া হয়ে যাচ্ছে, তার সাথে সংশ্লিষ্ট হয়ে যদি কাজ করে সেটিকে উদ্ধার করতে পারেন, সেটি আপনার জন্য ভালো। অষ্টমস্ত হওয়ার কারণে সেই কথা বলছি আমি। আপনারা আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আপনারা মোটামুটি রিপেয়ার সংক্রান্ত বিষয় ভালো করবেন, অর্থাৎ যার জীবন শেষের পথে তাকে আপনি বাঁচাতে সহযোগিতা করলে সেই কাজটি আপনার জন্য ভালো থাকছে। অশ্লেষা নক্ষত্রের মূল অধিপতি বুধ, এই বুধ আপনাদেরকে এই সময়ে এমন একটা গ্রহের সাথে যুক্ত রেখেছে যা আপনাদেরকে বিপদের মধ্যে রাখবে। আপনারা দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো নেই এবং মাসের
শুরুর যে ভাগটা থাকছে সেই ভাগে নানা রকমের বিপদ আপদের মধ্য দিয়ে আপনারা যাবেন। এখন আপনারা হয়তো শুনে একটু হতাশ হচ্ছেন, কিন্তু হতাশ হলেও আমার পজিটিভ বলার সুযোগ নেই, কি করার। মঙ্গল এবং রাহু যুক্ত আছে বুধ, ফলে টেকনিক্যাল নলেজেই শুধুমাত্র আপনি ভালো করতে পারবেন। ব্যবসায়িক যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময়ে নানা রকমের অসুবিধার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। স্বাস্থ্যগতভাবেও কিন্তু সময়টা ভালো না, মানসিকভাবে আপনি অনেক বেশি প্রেসারে থাকছেন, কর্মব্যস্ততা তো অনেক থাকবে, দৌড়াদৌড়ির ভিতরে থাকবেন, আপনারা প্রত্যেকেই দৌড়ের উপরে থাকবেন, আপনাকে দৌড়াতে হবে। আপনারা মিলিয়ে দেখবেন, কেউ যদি সুস্থ থাকে সে দেখবেন এক্সারসাইজ করার জন্য দৌড়াচ্ছে বা হাঁটছে। আমি নিজেই এখন হাঁটা শুরু করেছি, খেতে যখন যাই তখন হাঁটতে হাঁটতে যাই, আবার খেয়ে আসার সময় হাঁটতে হাঁটতে আসি। তাতে মিনিমাম 1 কিলোমিটার আমার হয়ে যায়, 1-1.5 কিলোমিটার হতে পারে আমি যতটুকু হেঁটে আসি বা যাই। তো আমি ফোনে দেখলাম এটা হচ্ছে 3 কিলোমিটার মতো দেখাচ্ছে, কিন্তু হাঁটছি আমি। এই যে কিছু কিছু পদক্ষেপ আমি নিচ্ছি, আমি আপনাদের সাথে শেয়ার করবো এক সময় যে আমি কি কি ধরনের চেঞ্জ লাইফে নিয়ে আসছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এক সময়। তো যাই হোক, যেটি বলছিলাম, বধ তারা থেকে যাত্রা শুরু হলো বুধের, এবং এর পরে মিত্র, অতিমিত্র, জন্মতারা, সম্পদ তারা, এই সমস্ত তারার উপর দিয়ে বুধ গ্রহটা যাবে। ফলে দেখা যাবে আপনি পরবর্তীতে আস্তে আস্তে ভালো করবেন, কিন্তু সরাসরি ভালো করার কোনো সুযোগ নেই, নানা রকমের বাধা বিঘ্নের ভিতর দিয়ে আপনি ভালো করবেন। এখানে আমরা রবি, বুধ, শনি, মঙ্গল এরকম নানা রকমের সংযোগের দিকে আমরা আমাদের দৃষ্টি পড়ে যাবে। আমরা দেখতে পাবো যে রবির সাথে শনি আছে, ফলে শরীরের উত্থান পতন, তাপমাত্রার উত্থান পতন হবে, বুকের সমস্যা, কাশির সমস্যা, কফের সমস্যা এগুলো থাকছে, স্নায়বিক সমস্যা থাকছে, মানসিক যন্ত্রণা, হঠাৎ করে চেহারা পরিবর্তন হয়ে যাওয়া। আপনার চেহারা তো উঠানামা করবে এই সময়ে, মানে ধরুন এখন চেহারাটা খুব ভালো, মনটা খুব ভালো আছে, একটু পরেই কোনো একটা ঘটনার কারণে আপনার চেহারা ম্লান হয়ে গেল, এরকম ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটবে। এর কারণ কি? কারণ হচ্ছে এমন কিছু গ্রহ সংযোগ এই মাসে থাকছে, তার কারণে এটি ঘটবে। আর বুধ হচ্ছে এমন গ্রহ যে সবসময় প্রভাবিত হয়ে থাকে, বুধ বালক গ্রহ আপনারা জানেন, তার কারণে প্রভাবিত হয়। আর চন্দ্র তো একটা প্রভাবিত গ্রহই, চন্দ্র তো ফিমেল প্ল্যানেট, সূর্যের আলোয় চলে, অন্যের উপর নির্ভরশীল, অতএব দুটো গ্রহই প্রভাবিত গ্রহ, যার কারণে আপনার জন্য এই যে সময়টা, এই সময়টা প্রভাবিত হয়ে চলার সময় অন্যের সিদ্ধান্ত নিয়ে আপনাকে চলতে হবে। কারোর জন্ম সময়ে লগ্ন বা অন্যান্য গ্রহ অবস্থান অবশ্যই বিবেচ্য বিষয়। অশ্লেষা নক্ষত্রের জন্য সময়টা কঠিন বলে আমি মনে করছি। এখানে চন্দ্র সাপেক্ষে দেখলে আমরা বলতে পারি দশা অন্তর্দশার কথা। তো জীবনে শুরু হয়েছে আপনার বুধের দশা দিয়ে, এবং বুধের পরে আপনি পেয়েছেন কেতুর দশা। কেতুর দশা পার করলেন, কেতুর দশা পার করে দেখা যাবে আপনি পাচ্ছেন শুক্রের দশা। অনেকেই এখন এই মুহূর্তে শুক্রের দশায় আছেন। যদি শুক্রের দশা থাকে আপনার, তাহলে আপনার সময়টা আপনি কাটিয়ে ফেলতে পারবেন। কিভাবে কাটাবেন? আপনার মধ্যে টেকনিক্যাল নলেজটা ভালো থাকবে, ফলে এই সময় বুধ যে অষ্টমে থেকে নানা রকমের বিপদ আপদের মধ্য দিয়ে পার হবে, সেটাকে আপনি আবার এক্সপিরিয়েন্স হিসেবে কাজে লাগাতে পারবেন, এবং এখানে নানা রকমের কৌশল এবং স্ট্র্যাটেজি আপনাকে সহযোগিতা করবে। আপনি দেখবেন যে বিপদ আপদকে আপনি যে কোনোভাবে পাশ কাটিয়ে চলে যেতে পারবেন। এই জন্য যারা শুক্রের দশা পার করছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের সময়টা যথেষ্ট ভালো, এবং শুক্র পজিশনে থাকছে, এপ্রিল মাসে শুক্র পজিশনে থাকার কারণে অবশ্যই আপনাদের সময় ভালো থাকছে। কিন্তু তারপরের যে দশা থাকছে, শুক্রের পরের যে দশা, অর্থাৎ যারা রবির দশায় আছেন এই মুহূর্তে, তাদেরকে আমি বলবো যে মাসের শুরুর যে 15 দিন, এই 15 দিন আপনাদের ভালো যাবে না, কারণ শনির সাথে রবি একসাথে অবস্থান করবে, এই কারণে ভালো যাবে না। দুই শত্রু গ্রহ একত্রে থাকলে দশায় ভালো যাওয়ার সুযোগ নেই। সপ্তমপতি নবমে থাকছে, যদিও সপ্তমপতি নবমে, তারপরেও ওই একই ঘটনা আপনার জীবনে ঘটবে। অর্থাৎ আপনি যদি কোনো সৌভাগ্যও পান, তাও আপনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেয়েই তারপরে পাবেন, এত সহজে কোনো কিছু হন না। তারপরে দেখতে পাই যদি এমন কেউ থাকে যাদের দশা হিসেবে চন্দ্রের দশা চলছে, এমন হতেই পারে। তো চন্দ্রের দশা যদি কারো চলে,
তাহলে আমি বলবো যে চন্দ্র গ্রহ হিসেবে আপনাদের জন্য প্রত্যরিকারক, অর্থাৎ বিপক্ষ বিপক্ষ আপনাদের জীবনে চলে আসবে। আপনি কোনো কাজ করতে গেলেই দেখবেন বিপক্ষের কেউ এসে হাজির, আর সব কাজে যেন বাধা দিতে হবে এরকম একটা বিষয়। তারপরেও আপনি ক্রিয়েটিভ হবেন। আপনার লগ্ন সাপেক্ষে এই চন্দ্র কত নম্বর ঘরের অধিপতি বা কোথায় আছে সেটি তো অবশ্যই বিবেচ্য বিষয়, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনি খুবই ক্রিয়েটিভ মানুষ হবেন চন্দ্রের দশায়। যদি চন্দ্রের দশাটা আপনার জীবনের ভালো একটা মানে এমন যদি হয় যে চাকরি জীবনের মধ্য দিয়ে পার করছেন, তাহলে আপনি এই সময় ভালো কিছু করতে পারবেন। আর এই সময়ে চন্দ্রের তো নানা ক্ষেত্রে অবস্থান, যার কারণে এটি স্পষ্টভাবে বলা কঠিন যে কি হবে আপনার সাথে। জন্ম সময় চন্দ্র যেখানে আছে তার ভিত্তিতেই হবে। ফলে আপনার যে এই চন্দ্র হচ্ছে ইসে আছে, বুধের নক্ষত্রে আছে, ফলে বুধের ফলটা আপনি এই সময় পাবেন। অর্থাৎ আপনার জন্য পরিস্থিতিটা একটু কঠিন হবে, আপনি অন্যের উপর বেশি প্রভাবিত হবেন এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধান্তগুলো নেবেন। ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনেক বেশি। যারা চন্দ্রদশা পার করছেন তারা সাবধান, তারা ভুল ডিসিশন নিয়ে জীবনে প্রতারিত হতে পারেন বা ভুল পথে যাত্রা করতে পারেন, ভুল হয়ে ক্ষতিগ্রস্ত হবেন, এর সম্ভাবনা অনেক বেশি। এটি হচ্ছে আমার কথা। এরপরে অনেকেই থাকতে পারেন যারা মঙ্গলের দশা পার করছেন, একটু বয়স হয়ে গিয়েছে আপনাদের। মঙ্গলের দশা হলে আপনাদের সময়টা কঠিন, কারণ মঙ্গল রাহু যুক্ত থাকছে, মঙ্গল সাথে থাকছে শনি এবং সেই সাথে রবিও থাকবে। ফলে এই পুরো মাসটাই আপনাদের জন্য কঠিন হবে পার করা। যদি কেউ জীবনের শেষ পর্যায়ের দিকে থাকেন বা বয়সের শেষের দিকে থাকেন, তাহলে আমি বলবো যে আপনার জন্য লাইফ রিস্ক। এই মঙ্গল আপনার জন্য সাধক কারক, অর্থাৎ আপনি যদি কোনো কাজে একাগ্র থাকেন সেটি আপনার জন্য আবার ভালো। অর্থাৎ মঙ্গল আপনাকে কোনো বিষয়ে অ্যানালাইসিস করানোর জন্য বা যে কোনো কিছুর মধ্যে পারফেকশন নিয়ে আসার জন্য সহযোগিতা করবে এই মাসে। অর্থাৎ মঙ্গল কারক, মঙ্গল দশায় যাদের আছেন, মঙ্গলের দশা চলছে এপ্রিল মাস, ফলে আপনি দেখবেন যে আপনি যে কোনো কিছুতে অ্যানালাইসিস করতে ভালো পারবেন। যে কোনো কিছুর কোনো একটা রহস্য সেটা উদ্ধার করা, বা কোনো আদিভৌতিক বিষয় নিয়ে কাজ করা, বা হচ্ছে এমন কোনো বিষয় যেখানে আপনাকে ধ্যানস্থ হতে হয়, মেডিটেশন করতে, আধ্যাত্মিক জীবনের দিকে যেতে, এরকম বিষয়ে আপনি উন্নতি করবেন এই মাসে। তবে ব্রেনকে ঠান্ডা রাখা কঠিন হবে আপনার জন্য। নিজের মস্তিষ্ককে, মনকে নিয়ন্ত্রণ করে, বশীভূত করে ঠান্ডা মেজাজে কোনো কিছু করা, চিন্তা করা খুব কঠিন হবে। কারণ এই মাসে মঙ্গল যে সমস্ত গ্রহের সাথে থাকছে তা একদমই কোনো স্বাভাবিক সম্পর্ক না, টোটালি অস্বাভাবিক সম্পর্ক। আপনি মঙ্গলের দশায় থাকাকালীন অ্যানালিটিক্যাল বিষয় ভালো করছেন, ডিজাইন, তারপরে হচ্ছে যে কোনো বিষয় এডিটিং, এগুলোতে ভালো করছেন, এই কথা ঠিক আছে। কিন্তু প্রবলেম হচ্ছে আপনি হাড় সংক্রান্ত বিষয়, রক্ত সংক্রান্ত বিষয় বা কোনো রোগ ব্যাধিতে পড়ে যেতে পারেন। এই সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। কোনো না কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকতে পারেন, বা যদি থেকে থাকে সেই তার প্রবণতা বাড়তে পারে। এরকম ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি। এখন আপনারা বলবেন সমাধান কি? সমাধান আমার কাছে আমি 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 নিজে যে সমাধান ব্যবহার করে থাকি সেটি আপনাদের বলবো। আমি প্রতিদিন এই যে শুরু করেছি মেডিটেশন, আমি অলরেডি একটা টুল কিনেছি, 1300 মতো টাকা নিল। টুল কিনেছি যেটাতে আমি হচ্ছে মেডিটেশন করতে বসতে পারি। আমি খাটে ঘুমাই যে খাটে, সেই খাটেই মেডিটেশনটা করি। কিন্তু আজকে কিনে নিয়ে আসলাম। পারপাসটা হচ্ছে আমি মেডিটেশন কন্টিনিউ করব, লাইফের একটা বড় পার্ট। যতক্ষণ পর্যন্ত আমি মেডিটেশন করব, আমি কখনো কোনো বিপদেও পড়বো না, কোনো রোগ ব্যাধিও আমার হবে না, এটা কিন্তু আমি জানি এবং আমি নিশ্চিত। এর আগেও আমার সাথে এটিই হয়েছে। যার কারণে আমি আপনাদের কনফার্ম করছি, এনশিওর করছি, আন্দাজে এনশিওর করছি না, আমি জানি এটা। আমি অনেক মানুষের হাত দেখেছি, অনেক মানুষের পুষ্টি বিচার করেছি। আমি দেখেছি যে যাদের সাথে মেডিটেশন, প্রাণায়াম, যোগ ব্যায়াম এগুলো যুক্ত আছে, এরা কখনোই কোনো রোগে আক্রান্ত হয় না, তাদের কোনো রোগ ব্যাধি কখনো হয়নি। আপনারা নিজেরাও মিলিয়ে দেখবেন, আশপাশে এরকম অনেক মানুষ পাবেন, আপনি নিজেও হতে পারেন সেই ব্যক্তি, যারা মেডিটেশন প্রাণায়ামের সাথে থাকার কারণে কখনো কোনো রোগ ব্যাধি আপনাদের হয়ই না। আমি সেটি জানি, আর সেই জন্য আপনাদেরকে আমি বলবো যে আপনার সব সমস্যার সমাধান এটিই। যতক্ষণ পর্যন্ত ঐশ্বরিক শক্তি, এনার্জি আপনার সামনে আসছে, আপনাকে দেখা দিচ্ছে, ওইটা দেখাই আপনার জন্য সৌভাগ্য। আর এরকম ব্যক্তি যদি কখনো বিপদে পড়ে, বুঝবেন যে সেটি তার সৌভাগ্য। বিপদে পড়াও সৌভাগ্য আপনার। কেন? কারণ কোনো একটা কিছু আপনি মিস করলেন বা কোনো কিছুতে সমস্যা হলো, এর মানে হচ্ছে সামনে আপনার কোনো বিপদ ছিল, সেখান থেকে আপনাকে
বাঁচানোর জন্যই মূলত এই ঝামেলাটা তৈরি করেছে, যাতে করে আপনি সেখানে যেতেই না পারেন, আপনার আরও যেন দেরি হয় বা কোনো কিছু মিস করেন আপনি, এরকম ব্যাপার থাকে। তাই এই অদ্ভুত বিষয় পরে আপনি আবিষ্কার করবেন, ও আচ্ছা তাহলে আমার ব্যর্থতার মূল কারণ এটিই ছিল। এইরকম এক আশ্চর্য জীবন। তো যেটি বলছিলাম, যে আপনার সমস্যা, সব সমস্যার সমাধান, সবারই সব সমস্যার সমাধান, একমাত্র সমাধান সেটি হচ্ছে মেডিটেশন। আর এই মেডিটেশনটা স্বাভাবিক মেডিটেশন না, এটা এমন এক মেডিটেশন, আমি গতদিন আমি করেছি, এক্সপিরিয়েন্স করেছি। আমি মেডিটেশনের উপর আলাদা একটা ভিডিও দিতে চাই, কিন্তু সেটি সময় করে উঠতে পারছি না। সেই মেডিটেশনটা আমি আজকে অনুভব করেছি, এই প্রথম অনুভব করেছি যে কিভাবে জিনিসটা বোঝানো যেতে পারে। আপনারা বুঝতে পারবেন কিনা আমি সেটিও জানি না। আসলে আমি যেটি দেখলাম সেটি হচ্ছে একসাথে দুটো জিনিসকে অনুভব করা। সেটি হচ্ছে, ধরুন আমি এই হাত দিলাম এরকম, এই হাত দিয়ে এরকম করলাম, তো আমার হাতটা ধরেন এরকমই দেখাচ্ছি আমি, এরকম, এই যে আমার যে হাতের যে এই জায়গাটা, এই জায়গাটাই আপনি নিজে বসে আছেন, ঠিক আছে? এই জায়গাটাই, এর মাঝখানে আপনি বসে আছেন, এই যে এইরকম আপনিই বসে আছেন, এবং এই যে যে এই এই অবয়বটা আপনাকে ঘিরে আছে, আপনাকে তো কিছু ঘিরে আছে, অর্থাৎ আপনি আপনাকে ঘিরে আছেন, অর্থাৎ আপনি বসে আছেন এবং আপনাকে যিনি ঘিরে আছেন, এই যে যে অবয়বটা আমি দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে ঐশ্বরিক শক্তি। আহ, আহ, আপনি হচ্ছে আত্ম, আর ওইটি হচ্ছে আত্মা। এরকম বিষয় যে আপনার অস্তিত্বকে কোনো একটা জিনিস পাহারা দিচ্ছে, ঘিরে আছে, কোনো একটা এনার্জি ঘিরে আছে। তো সেটি যখন আপনি একসাথে দুটোকে অনুভব করবেন যে আপনি এটি, যে এইটা চিন্তা করবেন, তখন দেখবেন যে এই পুরো অবয়ব আপনাকে ঘিরে আছে, ওইটা চলে আসছে। আর ওইটা চিন্তা করতে গেলে দেখবেন যে আপনার অস্তিত্ব হচ্ছে এইখানে। এই দুটো একসাথে যখনই আপনি চিন্তা করবেন, তখনই দেখবেন আপনার শরীর সবকিছু স্থির হয়ে যাবে, নিজেকে আপনি শরীরকে ফিল করতে পারবেন না, তখন ওই এনার্জিটা আপনার সামনে আসবে। এটাই হচ্ছে মানে আমি যেটি রিয়েলাইজ করেছি সহজে বোঝানোর জন্য, তাও বোঝাতে পারিনি হয়তো, কারণ এটি আসলে বোঝানো যায় না। আপনি সামনে কি দেখছেন সেটিও আপনি কখনো বোঝাতে পারবেন না, কারণ এটি বোঝানোর মতো বিষয়ই না। এটি এক্সপ্লেইন আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। এটা হচ্ছে এমনই জিনিস যে শুধুমাত্র নিজেই নিজে বোঝা যেতে পারে। তো যদিও এটা এই ভিডিওর ভিউ কম হয়, এটি আসলে বুঝিয়েও লাভ নেই, আপনারা অনেকে এই ভিডিও দেখবেনও না। তো যাই হোক, আমি রাশিফলে চলে যাই। আপনাদেরকে আমি যেটি বললাম, আমি আবারও রিপিট করে যাচ্ছি, সেটি হলো আপনাদের যত সমস্যা হোক, যা কিছুই হোক, যোগ্য করে হবে না, তাবিজ কবজ রত্ন ধারণ কোনো কিছুই না। তাহলে তো আমার নিজের হাতেই রত্ন থাকতো, আমার নিজের হাতে কি দেখে মনে হচ্ছে রত্ন আছে? কোনো রত্ন নেই। আমি তো রত্ন ব্যবহার করছি না, কারণ আমি জানি যে রত্নের চেয়ে বহু শক্তিশালী জিনিস আছে। আচ্ছা, সেটি আপনি কেন করছেন না? আপনি কেন মেডিটেশনটা করছেন না? আপনি কেন এনার্জির স্মরণ নিচ্ছেন না? আপনি কেন ঐশ্বরিক সত্তার সাথে দেখা করতে যাচ্ছেন না? এটি হচ্ছে আপনার প্রবলেম, আর এই কারণেই আপনি ভুক্তভোগী। আমি সর্বশেষ আরেকটা নক্ষত্রের কথা বলবো, দশার কথা বলবো। যদি কেউ রাহুর দশায় থাকেন, এই মুহূর্তে জীবনের শেষ পর্যায়ে আছেন, রাহুর দশায়, এমন যদি হয়, হতে পারে, দর্শক হিসেবে এরকম হতে পারে, তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আপনার জীবন, এই কথা বলতে নেই আসলে, অনেকেই আবার অসুস্থ হয়ে পড়তে পারে এই ধরনের কথা শুনলে। আমি মনে করছি, যেহেতু বধ তারা, এটি আপনার বধ তারা, এই জন্য যারা রাহুর দশায় আছে, আর সেই রাহুর দশায় আপনার জীবনের শেষ দশা হতে পারে। আর এই সময়টা আপনার জন্য মৃত্যু যোগ হিসেবে কাজ করবে, এপ্রিল মাস। খুব সাবধান, খুব সাবধান এপ্রিল মাসটা। তো এটি আপনাদেরকে আমি বললাম, আপনারা বিষয়টাকে অবশ্যই সিরিয়াসলি দেখবেন এবং মেডিটেশন প্রাণায়ামের সাথে থাকেন। যদি আপনি এনার্জি স্মরণ নিতে পারেন, সব রোগ আপনাকে ছেড়ে চলে যাবে। কারণ ঈশ্বরের সাথে কখনো রোগ থাকে না, এনার্জি ঈশ্বর, এটা এনার্জি রূপে আপনাকে দেখা দেবে। আর যখন এটা দেখবেন আপনি, কোনো রোগ আপনার আশপাশেও ঘিরবে না। এটা একটা অদ্ভুত এক্সপেরিয়েন্স। আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, পরামর্শ দিচ্ছি, এবং অন্য যে কোনো রকমের সলিউশন থেকে আপনাকে সরে আসার পরামর্শ দিচ্ছি আপনাকে। আপনি এটি করুন, আপনার জীবনই শুধু উন্নত হবে না, আপনার আত্মাও মুক্ত হবে, আত্মা পরিশুদ্ধ হবে। রাশিফলে চলে আসি আমরা। তো যে কথা বলছিলাম, আপনাদের রাশির অধিপতি এবং নক্ষত্রপতি, এই দুটো বিষয় আমি আলোচনা করে ফেলেছি অলরেডি। এখন আমি দেখব আপনাদের রাজযোগকারী গ্রহ। রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল এই সময়ে যে গ্রহের সাথে থাকছে, তা আপনার জন্য মোটেও ইতিবাচক না। এই জন্য রাজযোগকারী যেহেতু
নেগেটিভ ঘরে আছে, অর্থাৎ অষ্টমে আছে। এই কারণে নানা রকমের প্রতিকূল পরিস্থিতিতে আপনি পড়বেন। এই কথা আপনি লিখে নিতে পারেন যে আমি অবশ্যই নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে যাব, কিন্তু কি করে উদ্ধার হব সেটি তো আপনি জানেন না। আপনার মধ্যে স্ট্রাগল করার মানসিকতা কতটুকু সেটির উপর নির্ভর করছে। তবে ভাগ্য সবসময় সাপোর্ট দেয় না। এই সময়টা আপনার জন্য একটু কঠিন, কারণ মঙ্গল অষ্টমী থেকে বিপদ আপদ বা জীবন নাশক যে পরিস্থিতি আছে সেই সমস্ত থেকে আপনাকে উদ্ধার করবে। আমি যে এই মাসের রাশিফল দিচ্ছি, এই রাশিফলটা আসলে আমি নিজেও খুব করে বলতে পারলাম না, ইতিবাচক করে বলতে পারলাম না। ইতিবাচক না থাকলে আমি বলবো কি করে? আমি শুধুমাত্র এখানে রবিকে দেখেছি। রবি হচ্ছে মাসের শেষ যে ভাগ থাকছে সেই ভাগে ভালো থাকছে। যারা রবির দশা পার করছেন, রবির দশায় প্রথম ভাগ তো ভালো না, কিন্তু পরের ভাগে আবার ভালো আছে। সেই ক্ষেত্রে আপনি সম্পদ অর্জন করার সৌভাগ্য অর্জন করবেন। আর তারপরেও কর্কট রাশির জন্য কর্কট রাশির যে উম, মূল যে রাশির অধিপতি চন্দ্র, সে যেহেতু রবির দ্বারা এনার্জাইজ হয়ে থাকে, এই কারণে রবির অবস্থান এই মাসের 15 তারিখের পর থেকে ভালো হওয়ার কারণে আপনি এখান থেকে ইতিবাচকতা পাচ্ছেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি উজ্জ্বল দৃষ্টান্ত রাখতে সমর্থ হবেন। ধরুন ফায়ার সার্ভিসের কোনো কাজে আছেন, ফলে দেখা যাবে আপনি ওই যে অষ্টমে গ্রহ আছে, ফলে এরকম নানা রকমের বিপদ আপদের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে, কিন্তু সেখানে আবার আপনি ভালো করবেন কর্মক্ষেত্রে। এরকম একটা বিষয় যে আপনাকে বিপদে পড়তে হবে, যেখানে আপনার প্রাণনাশের বিষয় থাকছে, আবার সেখান থেকে আপনি কাউকে না কাউকে উদ্ধার করে নিয়ে আসবেন, অন্যের জীবন বাঁচাবেন, তার জন্য আপনার সম্মান মিলবে। এই রকম পরিস্থিতি আপনার জীবনে থাকছে। আমরা দ্বাদশে বৃহস্পতিকে দেখতে পাবো। এই বৃহস্পতি ষষ্ঠ ও নবমপতি, ফলে দেখা যাবে ষষ্ঠপতি দ্বাদশে থাকার কারণে আপনি প্রতিকূল পরিস্থিতিতে পড়বেন এবং বিপরীত ফল পাবেন, অর্থাৎ খারাপ হতে গিয়ে ভালো হয়ে যাওয়া। আর নবমপতি দ্বাদশে থাকার কারণে বিদেশ যোগ প্রবল থাকছে। আমি দেখেছি অনেকেরই অষ্টমে, দ্বাদশে, ষষ্ঠে এই সমস্ত ঘরে গ্রহ এর যোগ প্রবল থাকার কারণে তারা দেশে অবস্থান না করে বিদেশে অবস্থান করে, অথবা হচ্ছে জন্মভূমি থেকে বেশ দূরে থাকে। আপনাদের জীবনে এই মাসে, এপ্রিল মাসে, এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। তবে যাত্রাপথটা একটু সাবধানে পার করতে হবে, কারণ হচ্ছে যাত্রার ক্ষেত্রটা একটু অশুভ আছে এই সময়ে। তো আমি রাশিফল মোটামুটি 20 মিনিটের বেশি বলে ফেললাম। আপনাদের ভিউ বেশি হয় না, এই কারণে আমারও বেশি দূর ভিডিও টানতে ইচ্ছা করে না। তো আপনারা চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার। ভিডিওর ভিউ যদি ভালো হয়, 5,000 ক্রস করলে তো আমি আপনাদের জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসবো, এই কথা বলেছিলাম। অনেককেই অনেক রাশি নক্ষত্রই পেয়েছে এই ভিডিও। তো আপনারা চেষ্টা করবেন ভিডিওর ভিউ বেশি করার এবং হচ্ছে ভিডিও শেয়ার করার। তো আমি তাহলে এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। অনেক কথা বাকি আছে আমি জানি, কিন্তু আসলে কিছু করার নেই। বিস্তারিত বলা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আপনাদেরকে তো সব শেষে একটা পরামর্শ দেব রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপ থেকে সাবধান থাকবেন। রিলেশন নিয়ে আপনাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হবে, রিলেশন থাকবে না, ভেঙে যাবে, এরকম হবে। অনেক দুঃখ পাবেন, মানসিক যন্ত্রণায় থাকবেন, সুইসাইড করার টেন্ডেন্সি তৈরি হবে, এরকম নানান রকমের কষ্ট আপনাকে সহ্য করতে হবে। কিন্তু হতাশ হবেন না, আবার ভালো সময় আসবে। রিলেশন কিন্তু টিকবে না, এই কথা মাথায় রেখেই এগোবেন। বিবাহ বিবাহতেও ঝামেলা থাকবে, বিচ্ছেদের সম্ভাবনা মাত্রাতিরিক্ত, অর্থাৎ বিপরীত লিঙ্গের মানুষের সাথে আপনি কোনোভাবেই যেন ম্যাচ করতে পারছেন না, এই সমস্যা আপনাকে ফেস করতে হবে। এই কথা মেনে নিয়ে আপনাকে এগোতে হবে। আর আজকে আমি হচ্ছে আপনাদেরকে একটা উক্তি শোনাবো, আমার যে বই জ্ঞানবাণী, এই জ্ঞানবাণী থেকে একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করে দিচ্ছি। এখানে আমি 41 নম্বর উক্তি বিশ্লেষণ করছি। কয়েদি যদি জেলকেই সুরক্ষাগার ভাবে, তবে তাকে মুক্ত করা যায় না। কয়েদি অর্থাৎ জেলের ভিতরে যে আবদ্ধ থাকে, সেখানে খাবার দাবার পাই, সিকিউরিটি পাই, যার কারণে সে মনে করে যে আর বাইরে যাওয়ার দরকার নেই, স্ট্রাগল করার দরকার নেই, এখানেই ভালো আছি, এখানেই খাবো, এখানেই থাকবো। এরকম যদি সে মনে করে, তাহলে তো তাকে আপনি কি করে বাঁচাবেন, তাকে জাগাবেন কি করে? আমাদের সংসার জীবনে অধিকাংশ মানুষই এরকম। তারা ওই সংসার জীবনের যে চক্র আছে, এই চক্রের মধ্যেই তারা আবর্তন করতে থাকে। অর্থাৎ ছোট থেকে বড় হব, খাওয়া দাওয়া করব, মজা করব, মাস্তি করব, জীবনকে উপভোগ করব, মারা যাব। এই যে একটা সাইকেল, এর থেকে বের হতে পারে না। সবাই ওই একই নিয়মে চলে, জীবনকে এক্সপ্লোর করতে চায় না। অর্থাৎ কেউ না কেউ এই পদ্ধতি আবিষ্কার করে দিয়েছে, আর সবাই সেই পথেই হাঁটছে। তার কারণে বলা হচ্ছে যে মানুষ
জেলকে, এই যে আবদ্ধতা, অর্থাৎ জীবনের যে আবদ্ধতা, এক বন্ধনে পড়ে যাওয়া, এই বন্ধনে পড়ে গিয়ে মানুষ ওর মধ্যেই সুরক্ষা খুঁজে পায়, মনে করে যে এইটিই ঠিক আছে, এর থেকে বেরোতে চায় না। কুয়োর ব্যাঙের মতো, কুয়োর ব্যাঙ দেখে কি, উপরে কুয়োর ভিতরে থেকে উপরের দিকে তাকালে আকাশটাকে গোলাকার ছোট দেখা যায়, মনে করে আকাশ ওইটুকুই। সে তো ওইটা ওইটা থেকে বের না হলে তো সে জানবে না যে আকাশ কত বড়। এখন আপনি হয়তো বলতে পারেন, আকাশ দিকে আমার লাভ কি, তাই না? আমি যা দেখব আমি ততটাই বিশাল, আমার চোখ ছোট হতে পারে কিন্তু বিশাল আকাশ তো সেই চোখে ধরে। আমি যদি বিশালতার সাথে পরিচিত না হই, আমার আত্মা কিভাবে বিশালতার সাথে পরিচিত হবে? তো যার ভিতরটা সংকীর্ণ, সে সব কিছুরই সে সংকীর্ণ দিকই দেখে, ছোট দিক দেখে, এবং সে নিজে ছোটই হয়। সবসময় বৃহতের সাথে পরিচিত হতে হবে, এক্সপ্লোর করতে হবে, কারণ মানুষের জন্ম হয়েছে বিস্তার করার জন্য, সংকীর্ণ হওয়ার জন্য না। কেবল বংশ বিস্তার করলে হবে না, নিজের চেতনার বিস্তারও প্রয়োজন আছে। আমি আজকে এই ভিডিও এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আশা করছি যে ভিডিওর ভিউ ভালো হলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।